এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারে আসা কিছু সায়েন্সের এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। এর আগেও আমরা সায়েন্সের উপরে ক্লাস দিয়েছি, যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, যা আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। আজকে ক্লাসের প্রথম কোশ্চেন, ব্লিচিং পাউডারের মধ্যে কেন কোন ব্লিচিং পদার্থটি উপস্থিত থাকে? এর সঠিক উত্তর হবে অপশন সি, ক্লোরিন। ব্লিচিং পাউডারের অন্যতম প্রধান উপাদান হলো ক্লোরিন। ক্লোরিন ব্যবহার করা হয় ব্লিচিং পাউডারের মধ্যে জীবাণুনাশক হিসাবে। জীবাণুনাশক। ব্লিচিং পাউডার যে আমরা তিখে একটা গন্ধ পাই, এটা ক্লোরিনের জন্যই হয়। আর ব্লিচিং পাউডারের সংকেত হলো CaOCl Cl। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট। ব্রোমিন হলো একটা তরল অধাতু। পারদ হলো তরল ধাতু, অধাতু। আয়োডিনও কিন্তু একটা ধাতু, আয়োডিন হলো একটা অধাতু। আয়োডিন হলো অধাতু, ধাতু হবে না, অধাতু। নেক্সট কোশ্চেন, শব্দ নিম্নলিখিত কোন মাধ্যমের মধ্যে দিয়ে সর্বাপেক্ষা দ্রুত গমন করে? এর সঠিক উত্তর হবে অপশন এ, কঠিন। শব্দের গতিবেগ সবচেয়ে কঠিন মাধ্যমে বেশি, এবং শব্দের গতিবেগের জন্য মাধ্যমের প্রয়োজন। শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কঠিন, তার মানে সলিড, তারপরে হলো লিকুইড, তারপরে হলো গ্যাস। এবং তোমরা এর সঙ্গে মনে রাখবে, ঘনত্বের সঙ্গে শব্দের গতিবেগের ব্যস্ত সম্পর্ক। যদি মাধ্যমের ঘনত্ব বৃদ্ধি পায় তাহলে শব্দের গতিবেগ হ্রাস পাবে, মাধ্যমের গতিবেগ যদি কমে তাহলে শব্দের গতিবেগ বৃদ্ধি পাবে। এই তাহলে ঘনত্বের সঙ্গে ব্যস্ত সম্পর্ক, ডি ফর ডেনসিটি, ঘনত্ব। ক্লিয়ার? এর সঙ্গে আরেকটা মনে রাখো, আর্দ্র বায়ুতে শব্দের গতিবেগ বেশি। আর্দ্র বায়ুতে শব্দের গতিবেগ বেশি শুষ্ক বায়ুর তুলনায়। শুষ্ক বায়ু। নেক্সট কোশ্চেন, যে সমস্ত বস্তু তাদের নিজস্ব আলো তৈরি করে তাদেরকে কি বলে? যারা নিজের আলো তৈরি করতে পারে তাদেরকে বলা হয় স্বপ্রভ বস্তু, যেমন সূর্য। আর নিষ্প্রভ মানে কি? যাদের নিজস্ব আলো নেই। স্বচ্ছ বস্তু মানে কি? যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে আলো চলাফেরা করতে পারে সে সমস্ত বস্তুকে বলি আমরা স্বচ্ছ বস্তু। আর সদস্য মানে একটা বলে অস্বচ্ছ বস্তু, মানে যার মধ্যে দিয়ে আলো একদম যেতেই পারে না, তাকে বলা হয় অস্বচ্ছ বস্তু। নেক্সট কোশ্চেন, গ্যাসের পরিবর্তন হলে কার্য হয়। কার্য কেন হয়? শক্তির পরিবর্তনের ফলে কি কার্য? শক্তির একটা ভাষণই হলো শক্তির হলো কি কার্য। শক্তির রূপান্তরের ফলেই আমরা কি কার্য করি। তাহলে কার্য মানে কি? কার্য শক্তির একটা কি ধাপ বা শক্তির একটা পরিবর্তন হলো কার্য। তাহলে কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, তোমরা সেটা মনে রাখবে। কার্যের এসআই পদ্ধতিতে একক হলো জুল, এসআই পদ্ধতিতে, এবং সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো আর্ক, সিজিএস পদ্ধতি। তাহলে 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻7 আর্ক। ক্ষমতা মানে হলো আবার কার্যকে সময় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা বলবো ক্ষমতা। তাহলে ক্ষমতার একক কি হতে পারে? ক্ষমতার এসআই পদ্ধতিতে একক যদি আমরা নির্ণয় করি সেটা হবে ক্ষমতা, কার্যের একক হবে জুল, আর সময়ের একক সেকেন্ড, জুল পার সেকেন্ড। এসআই আর সিজিএস এ জুলের জায়গায় বসবে হলো আর্ক পার সেকেন্ড। আবার কার্যের স্ট্যান্ডার্ড ইউনিট হিসেবে আমরা ওয়াট ব্যবহার করি। হর্স পাওয়ার তোমরা শুনেছো, তাহলে হর্স পাওয়ারও কিন্তু ক্ষমতার একক। 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। নেক্সট কোশ্চেন, ড্যাশ হলো একটি হ্যালোজেন মৌল। ক্লোরিন হলো হ্যালোজেন মৌল। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা হলো হ্যালোজেন মৌল। এরা পর্যায় সারণী 17 নম্বর শ্রেণীতে অবস্থান করে, 17 নং শ্রেণীতে। সোডিয়াম কিন্তু একটা রিঅ্যাক্টিভ, মানে সোডিয়াম একটা বৈশিষ্ট্য কি, সোডিয়ামকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। কেননা কি, সোডিয়াম যে জলের সংস্পর্শে আসে বা জলীয় বাষ্পের সঙ্গে আসে এটা কি রিয়াক্ট করে। সোডিয়ামের সঙ্গে যদি জল আসে সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে দেবে, এবং রিয়াক্ট করার ফলে কি উৎপন্ন হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, হাইড্রোজেন উৎপন্ন করবে। এই নেক্সট কোশ্চেন, যখন তারের দৈর্ঘ্য দ্বিগুণ হয় তখন অ্যামিটারের পর্যবেক্ষণ হ্রাস পায়। কত শতাংশ, কত অংশ হ্রাস পায় সেটা বের করতে হবে। অ্যামিটারের পর্যবেক্ষণ মানে কি? অ্যামিটার যন্ত্রের সাহায্যে আমরা কি করি? তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করি। তড়িৎ প্রবাহ মাত্রা কত হ্রাস পাবে সেটাই আমাকে এখানে নির্ণয় করতে বলেছে। আমরা একটা
ফর্মুলা জানি, সেটা হলো আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। আর মানে রোধ, রোধের সঙ্গে কোন একটা তার রয়েছে, এটা ধরো তার লেন্থ আমি ধরলাম এল, তাই রোধের সঙ্গে তারের দৈর্ঘ্যের সমানুপাতিক সম্পর্ক। তারের দৈর্ঘ্য যদি বেশি হয় রোধও বেশি হবে, তারের দৈর্ঘ্য যদি কম হয় রোধ কম হবে। এবং এই যে ক্রস সেকশন এরিয়া রয়েছে এই দুপাশে, তার সঙ্গে রোধের হলো ব্যস্ত সম্পর্ক। যদি ক্রস সেকশন এরিয়া বেশি হয় রোধটা তাহলে কম হবে, ক্রস সেকশন এরিয়া যদি কম হয় রোধটা বেশি হবে। এই রিলেটেড ফর্মুলা হলো আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। রো এখানে ধ্রুবক। ক্লিয়ার? তারপরে আমাকে প্রশ্নে কি বলছে, যখন তারের দৈর্ঘ্য দ্বিগুণ হয় অ্যামিটারের পর্যবেক্ষণ কি মানে তড়িৎ প্রবাহমাত্রা কি হবে সেটা দেখতে বলেছে। এছাড়াও এর সঙ্গে আমার একটা ফর্মুলা লাগবে এটাকে ক্যালকুলেশন করে বোঝার জন্য, সেটা হলো ভি ইকুয়াল টু আই আর। ভি মানে ভোল্টেজ যা বিভব প্রভেদ, আই মানে তড়িৎ প্রবাহমাত্রা, আর মানে রোধ। এটা ওহমের সূত্র থেকে আমরা পাই। আমাদের রিলেশন তৈরি করতে হবে কার সাথে, আই এর সাথে। তাহলে এখানে আই এর জায়গায় আমি তাহলে কি বসা, আর এর জায়গায় কি বসাতে পারি, এই ফর্মুলাটা বসাই দিতে পারি। তাহলে ভি ইকুয়াল টু আই, আর আর এর জায়গায় বসবে রো ইন্টু এল ডিভাইডেড বাই এ। ক্লিয়ার? এখন আমাদের কি বলছে, আমাদের কার সঙ্গে রিলেশন আনতে হবে, আই এর সাথে। তাহলে আইটাকে আমি সামনে রাখি, বাকিগুলোকে এক পাশে পাঠিয়ে দিই। তাহলে আই ইকুয়াল টু কোনাকুনি যদি গুণ করি তাহলে পাবো এ ভি বাই রো ইন্টু এটা এল। ঠিক আছে? এখন দেখো কি বলছে, এখন বলছে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তারের দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করা হবে। মানে এলটা আগে তো, এটা ফার্স্ট ইকুয়েশন ধরে নাও, সেকেন্ড কন্ডিশনে আসি এবার নতুন এটা। তাহলে এ ইন্টু ভি রো, আর তারের দৈর্ঘ্যটা কি হচ্ছে দ্বিগুণ, তাহলে এল এর জায়গায় এখন লিখতে হবে তোমাকে 2l। এই তাহলে এখন বলছে যে তড়িৎ প্রবাহমাত্রা কত গুণ বাড়বে বা হাসবে, হ্রাস পাবে না, কত গুণ হবে সেটাই আমাকে দেখতে বলছে। তাহলে আমি এই কন্ডিশনটা আমি এই পাশে লিখছি। এখানে I1 ইকুয়াল টু আমরা পেলাম কি এ ভি রো টু এল, আর 1/2 কে যদি সামনে আমি বের করে নিলাম তাহলে আমাদের পড়ে থাকলো কি এ ভি বাই রো এল। ক্লিয়ার? আবার দেখো এই ফর্মুলার সঙ্গে এটা মিলছে, এখানে আই এর মান, তার মানে এটা এই টুকের জায়গায় লিখতে পারি আবার আই। তাহলে I1 ইকুয়াল টু হাফ ইন্টু আই। তাহলে কত গুণ হলো, পূর্বের হাফ গুণ, তাহলে অর্ধেক হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি স্ত্রীলোকের মধ্যে দেখতে পাওয়া যায়? আমাদের টোটাল ক্রোমোজোম সংখ্যা হলো 23 জোড়া মানুষের দেহে, 23 জোড়া মানে 46টি। তার মধ্যে 44টা অটোজোমাল, আর দুটো থাকে সেক্স ক্রোমোজোম। পুরুষের ক্ষেত্রে থাকে XY আর মহিলাদের ক্ষেত্রে থাকে XX। তাই কত হলো 44 আর 2 46, 23 জোড়া। তাহলে এখন বলছি নিম্নলিখিত কোনটি স্ত্রীলোকের মধ্যে দেখতে পাওয়া যায়, তার মানে স্ত্রীলোকে কি হবে XX। অপশন এ। নেক্সট কোশ্চেন, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল, মানে কোনটা ইলেকট্রোপজিটিভ। এর জন্য আমি একটু বেসিক তোমাকে বুঝতে হবে। সালফারের পরমাণু ক্রমাঙ্ক হলো 16, আর ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা 17, আর ম্যাগনেসিয়ামের 12, আর অ্যালুমিনিয়ামের 13। একে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে পাবো প্রথম কক্ষে 2 থাকবে, 8 2 10 আর 6 হবে। আর ক্লোরিনের করলে 2, আর দ্বিতীয় কক্ষে সর্বোচ্চ কত থাকে 8টা থাকতে পারে, 7। এটা হবে 2 8 আর 2 আর শেষেরটা 2 8 1। ক্লিয়ার? প্রত্যেকটা মৌলই চায় তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে, সে ইলেকট্রন গ্রহণ করুক বা বর্জনের মাধ্যমে। সেই ক্ষেত্রে সালফারের দেখো সর্ববহিস্থ কক্ষে কত রয়েছে 6টা। তাহলে নিকটতম নিষ্ক্রিয় ইলেকট্রন লাভ করতে কতগুলি করতে হবে, 2টো বা 8টা আনতে হবে। 6টা রয়েছে, 6টা কি ছাড়তে কি অসুবিধা বেশি, দুটো গ্রহণ করতে কি সুবিধা। এই জন্য সালফার কি করবে, বাইরের থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে সালফারের তাহলে কত হলো, দুটো যখন ইলেকট্রন গ্রহণ করবে তাহলে 6 আর 2 8টা, মানে বাইরের কোটা পূর্ণ হয়ে গেল, তখন এটাকে হবে গ্রহণ করলে মাইনাস। এই যে ক্লিয়ার? এইভাবে আয়নে পরিণত হয়। ক্লোরিনের ক্ষেত্রে কি রয়েছে একইভাবে বোঝো, যে শেষ কক্ষে 7টা, তাহলে ক্লোরিন কি করবে 7টা ছেড়ে দেবে না একটা গ্রহণ করবে, একটা গ্রহণ করলে সুবিধা, এটা এস হবে। তাহলে ক্লোরিন একটা কি করবে গ্রহণ করবে, তাহলে Cl মাইনাস, গ্রহণ করলো তাই মাইনাস। তারপরে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামে দেখো সর্বমোট দুটো রয়েছে, আর বাইরের থেকে 8টা মানে 6টা গ্রহণ করতে হবে, যে দুটো ছাড়া ভালো সুবিধা বেশি, তাই দুটো ছাড়বে। তাহলে ম্যাগনেসিয়াম +2 ছাড়লো, এই যে প্লাসে পরিণত হলো। এবার অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ কক্ষে কতগুলো, একটা, তাহলে একটা রয়েছে, আর 7টা গ্রহণ করা উচিত, কিন্তু 7টা গ্রহণ করলে অনেক খাটনি বেশি, একটা ছাড়ার সুবিধা, একটা ছাড়বে। তাহলে অ্যালুমিনিয়াম +1।
এখন লক্ষ্য করতে হবে তোমাকে তড়িৎ ধনাত্মক মৌল, এগুলো তো তড়িৎ ঋণাত্মক মৌল হয়ে গেছে, এদের নিয়ে আমাদের কোনো কি দরকার নেই, কিন্তু সমস্যা আছে আমাদের ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামকে নিয়ে। সবাই বলতে পারে দেখে যে অ্যালুমিনিয়াম বেশি, ম্যাগনেসিয়াম কি বেশি রয়েছে +2, এই অনুযায়ী হতে পারে, কিন্তু এই জন্য সঠিক লজিক আমাকে জন্য আসতে হবে কি, মানে আমাদের যে পর্যায় সারণী আছে সেটার সাহায্যে আমি ব্যাখ্যা করব। আর কোনো মৌল ইলেকট্রোপজিটিভ হওয়ার অর্থ কি, কোনো মৌল যত সহজে তার ইলেকট্রনটা ছেড়ে দিতে পারে সে তত ইলেকট্রোপজিটিভিটি তার তত বেশি, যে যত ছাড়বে ছেড়ে পজিটিভে পরিণত হবে, এই হলো লজিক। তাহলে আমাদের এখানে দেওয়া রয়েছে তড়িৎ ধনাত্মক মৌল, তাহলে সালফার, এই প্রত্যেকটার দেখো পর্যায় কতগুলি রয়েছে, প্রত্যেকটা কক্ষে 1টা 2টো 3টা, মানে 3টা সেল রয়েছে। 3টা সেল রয়েছে মানে কি, এই পর্যায় সংখ্যা হলো 3, যতগুলো এরকম সেল থাকবে তার পর্যায় সংখ্যা তত, এর পর্যায় সংখ্যা 3 পর্যায় সারণীর, এর পর্যায় সংখ্যা 3, এর পর্যায় সংখ্যা 3, এর পর্যায় সংখ্যা কত 3, তার মানে সবগুলোরই পর্যায় সেম। পার্থক্য তাহলে কিসে রয়েছে, শ্রেণীতে রয়েছে। শ্রেণী দেখো সবগুলো আলাদা আলাদা, যদি আমি পর্যায় সারণীতে সাজাই, পর্যায় তো সেম, পর্যায় থাকবে, তার মানে 1 2 3 এরকম 7টা পর্যায় থাকে, 4 5 6, চার্টের মধ্যে তোমরা দেখতে পাবে পর্যায় 3 এ সবগুলোতে থাকবে। আর প্রথমটা সবার কম কত রয়েছে দেখো, পর্যায় এবং শ্রেণীগুলো দেখতে হবে, শ্রেণীতে সবার প্রথম কোনটা হবে, অ্যালুমিনিয়াম, দেখো অ্যালুমিনিয়াম সর্বপ্রথম একটা, তার মানে সবার প্রথমে বসবে অ্যালুমিনিয়াম। তারপরে কি 2 নম্বরে কে রয়েছে, 2টা ম্যাগনেসিয়াম, তারপরে 2 3 থাকা উচিত, তার নিয়ে 3 তো নেই, এটা 4 5 6 নেব আমরা, সালফার, তারপরে আসবে ক্লোরিন। ক্লিয়ার? এখন আমাকে দেখতে হবে ম্যাগনেসিয়ামের তাহলে কত রয়েছে, ম্যাগনেসিয়ামের এখানে রয়েছে 2টো, এই যে 2টো, আর অ্যালুমিনিয়াম, তার মানে এর মধ্যে দেখতে বলছে কোনটি সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক মৌল, তাহলে 8 2 10, এটা একটু গন্ডগোল হয়ে গেল, 8 2 10 এর কত রয়েছে, পর্যায়ে কত 2টো রয়েছে, এর 1 2 3, এর শ্রেণী কত, এর 2টো, আর 8 2 10 এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, 3 হবে, তাই তো। ক্লিয়ার? তার মানে এটা আগে যাবে, ম্যাগনেসিয়াম আগে আসবে, তারপরে আসবে হলো অ্যালুমিনিয়াম। ক্লিয়ার? কোনো একটা পর্যায় সারণী যদি এই বরাবর যায়, তখন যে একদম শেষে থাকবে তার ইলেকট্রোপজিটিভিটি কি কম থাকবে, হ্রাস পাবে এই বরাবর গেলে, ঠিক আছে। আর ওপর থেকে যদি নিচে নামে তাহলে বৃদ্ধি পাবে। তাহলে বলো সবার প্রথমে কি রয়েছে, ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রোপজিটিভিটি বেশি, তার কার তুলনায়, অ্যালুমিনিয়ামের তুলনায়, তারপরে হবে সালফার, তারপরে হবে ক্লোরিন, তাহলে সবচেয়ে ইলেকট্রোপজিটিভিটি বেশি হলো ম্যাগনেসিয়ামের, তাহলে ম্যাগনেসিয়াম হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। এইভাবে তোমাকে করতে হবে। আর তড়িৎ ঋণাত্মকতা কি, ঠিক তার উল্টো কনসেপ্ট একদম। নেক্সট হলো আধুনিক পর্যায় সারণীতে 11 থেকে 18 পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলগুলিকে কোন পর্যায়ে স্থাপন করা যায়, তাহলে 11 রয়েছে, 11কে আমরা ইলেকট্রন বিন্যাস করব তখন, তাহলে 11কে ইলেকট্রন বিন্যাস করলে কি পাবো, প্রথম কক্ষে 2টো থাকে, দ্বিতীয় কক্ষে সর্বোচ্চ 8টা থাকতে পারে, 8 2 10 এবং শেষ কক্ষে অবস্থা একটা থাকবে, 11টা হয়ে গেল প্রথমটার। পরেরটাকে করো ইলেকট্রন বিন্যাস, 2 8 2 10 8 কত 18। তাহলে এবার লক্ষ্য করো দেখি কোন পর্যায়ে, নিচে কোনটি পর্যায়, কোন পর্যায়টা একটু আগে শেখানো, যতগুলো সেল থাকবে 1 2 3, তাই এর পর্যায় কত 3, এখানে কতগুলি রয়েছে 1 2 3, এর পর্যায় হলো 3, তাহলে পর্যায় আমরা বুঝে গেলাম, পর্যায় কত 3, তাই দুটোর পর্যায় তো সেম 3 3, তার মানে পর্যায় হবে 3। পর্যায় মানে কি, পর্যায় সারণীর নিচে থাকে এরকম 1 2 3 4 5 6 7, এই যে 3, এই পর্যায়। এবার শ্রেণী কত যদি তোমাকে বের করতে বল, তাহলে প্রথমটার ক্ষেত্রে শ্রেণী কত, শেষের কক্ষটা লক্ষ্য করবে 1, এই যে 1 হলো শ্রেণী। ক্লিয়ার? আর নেক্সটের কন্ডিশনের ক্ষেত্রে শ্রেণী কত, সর্বশেষ কক্ষে কত রয়েছে 8, 2 এর যখন বেশি হতো 10 যোগ করবো, 10 আর 8 কত 18, 2 এর বেশি হলে 10 এর সঙ্গে 8 যোগ করবো, 18টা, শ্রেণী হলো এর 18। তাহলে 18 নম্বর শ্রেণীতে কোন গ্যাসগুলো থাকে, নিষ্ক্রিয় গ্যাস, তাহলে এটা আসলে বোঝা যাচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, এটা আর্গন, আর্গন একটা নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম নিয়ন আর্গন কেপ্টন জেনন এরা হলো নিষ্ক্রিয় গ্যাস, এরা কোনো সঙ্গে বিক্রিয়া করবে না কোনো গ্যাসের সাথে, কারোর সাথে, এই জন্য নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। কারণ কি, এদের অষ্টক পূর্ণ থাকে, শেষ কক্ষে সর্বসময় 8টা কি বা 2টো ইলেকট্রন থাকে। নেক্সট অঙ্ক, নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি একটি একবীজপত্রী উদ্ভিদ, তোমাকে এটা মনে রাখতে হবে, একবীজপত্রী অপশন সি রসুন। নেক্সট অঙ্ক, একটি বন্দুক থেকে 12 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হয় এবং গুলিটি ব্যারেলের মধ্য দিয়ে যেতে 0.006 সেকেন্ড সময় নেয়, 300 মিটার পার সেকেন্ড বেগে ব্যারেল ভেদ করে বন্দুকের দ্বারা গুলিতে কি পরিমাণ বল প্রয়োগ করা হলো, তার মানে আমরা বলের মান এখানে বের করতে বলেছি, যেমন গুলি ছোড়া হলো, তার মানে এটা নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে অঙ্কটা আমাকে করতে হবে। দ্বিতীয় সূত্রটি হলো F = m × a,
এম মানে মাস মানে ভর, আর এ মানে হলো অভিকর্ষ ত্বরণের মান। ক্লিয়ার? তাহলে এখানে দেখো আমি এটাকে একটু সিম্পলিফিকেশন করতে পারি, এফ ইকুয়াল এম, আর এ মানে কি, এ মানে ত্বরণ, ত্বরণ কথা হতো কি বেগের পরিবর্তন বাই সময়, তাহলে বেগের পরিবর্তন মানে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ক্লিয়ার? আমাকে এফ এর মান বের করতে হবে, আর এম এর মান কত দেওয়া রয়েছে 12 গ্রাম, কিন্তু সবগুলো অ্যান্সার আমাদের নিউটনে রয়েছে, মানে এসআই পদ্ধতিতে আমাদের একক করলে অঙ্কটা আমাদের করতে অনেক সুবিধা হবে। তাই 12 গ্রাম রয়েছে, এম এর জায়গায় 12, কিন্তু গ্রাম থেকে কিলোগ্রাম আনতে হবে, যেহেতু এসআই পদ্ধতিতে ভরের একক কি কেজি। 1000, এই যে এম এর মান বসিয়ে দিলাম, ইন্টু ভি মাইনাস ইউ। তাহলে দেখো প্রথমে তো বেগের বস্তুটা স্থির অবস্থায় ছিল, তারপরে গুলি করার, তারপরে অন্তিমে পরবর্তীতে বেগ, তার মানে এখানে ইউর মান 0 আর ভির মান আমাকে নিতে হবে 300, তাহলে ভির জায়গায় 300, আর টি, টি হলো 0.006, 0.006। এখন এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে, এটা ওখানে উঠে দাও, দশমিকের জন্য একটা 1, 1 2 3, তাহলে কাটাকাটি, তাহলে আমাদের সঠিক অ্যান্সার দাঁড়াবে 600, তাহলে 600 নিউটন হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট অঙ্ক, লালা গ্রন্থি ড্যাশ উৎসেচক ক্ষরণ করে। লালা গ্রন্থি থেকে অ্যামাইলেজ উৎসেচক ক্ষরণ হয়। লালা গ্রন্থি আমাদের মুখের ভেতর রয়েছে, আর অ্যামাইলেজ আমাদের শর্করা জাতীয় খাবারকে পরিপাকে সাহায্য করে, শর্করা জাতীয় খাবার। আর লাইপেস, লাইপেস আমাদের লিপিড জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে, লিপিড। লাইপেস আমাদের ক্ষুদ্রান্ত থেকে নির্গত হয়। আর পেপসিন, পেপসিন নির্গত হয় আমাদের পাকস্থলী থেকে, পেপসিন নির্গত হয় আমাদের পাকস্থলী থেকে। পেপসিন প্রোটিন জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে, প্রোটিন জাতীয় খাবার পেপটনে পরিণত করে। আর টিপসিন কোনটা একাধিক থেকেও নির্গত হতে পারে, টিপসিন নির্গত হয় অগ্নাশয় থেকে, অগ্নাশয়। টিপসিনও প্রোটিন জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে এবং ক্ষুদ্রান্ত থেকেও নির্গত হয় প্রোটিন, এটা মনে রাখবে, ক্ষুদ্রান্ত থেকেও নির্গত হয়, ক্ষুদ্রান্ত। নেক্সট কোশ্চেন, 30 কেজি ভর সম্পন্ন একটি বস্তু এত মিটার পার সেকেন্ড গতিবেগে চললে বস্তু দ্বারা অর্জিত গতিশক্তির কত হবে? গতিশক্তির ফর্মুলা আমরা কি জানি, হাফ ইন্টু এম ভি স্কয়ার। যদি স্থিতিশক্তি বলতো তখন আমরা এম জি এইচ ফর্মুলা ইউজ করতাম। তাহলে হাফ, এম মানে বস্তুর ভর 30 কেজি, আর ভি মানে গতিবেগ 5 5 25, 2 দিয়ে কাটাকাটি করো, তাহলে 15 দোকানে 30, 5 15 75 এর 5, 15 দোকানে 30 আর 27, তাহলে এত এত একক কি হবে? শক্তির এসআই পদ্ধতিতে একক কি? শক্তির এসআই পদ্ধতি একক হলো জুল, আর সিজিএস পদ্ধতি হলে আর, তাহলে 375 জুল হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, বেগ এবং সময়ের গুণফল কত? সবসময় মনে রাখবা, সরণ মানে কি ডিস্টেন্স এক ধরনের, সরণ মানে বেগ এবং সময়ের গুণফল। বেগ মানে কি কোনো বস্তু নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হলো কি বেগ। ক্লিয়ার? নির্দিষ্ট দিকে, ঠিক আছে, নির্দিষ্ট সময়ের সাপেক্ষে যে দূরত্ব অতিক্রম করে, সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময়ের সাপেক্ষে যেটা অতিক্রম করে সেটা হলো বেগ। বেগ তার মানে আমরা জানি বেগ, বেগ মানে আসলে কি সরণ বাই সময়, বেগ মানে হলো সরণ বাই সময়, বেগ মানে হলো সরণ বাই সময়। ক্লিয়ার? আর যদি দ্রুতি বলে, দ্রুতি, তাহলে মনে রাখবে দূরত্ব বাই সময়, দুটোর মধ্যে কিন্তু সামান্য পার্থক্য রয়েছে। তুমি একটা রাস্তায় শুরু করলে সোজা একদম গেলে সেটা হলো সরণ, আর বেঁকে 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 যতটা গেলে সেটা টোটাল নিলে পরে সেটা হলো দূরত্ব হয়। ক্লিয়ার? তাহলে সরণ মানে তাহলে আমরা কি জানি, বেগ ইন্টু সময়। তাহলে কি বলছে, বেগ ও সময়ের গুণফলকে আমরা বলবো সরণ। আর যদি দূরত্ব হতো, দূরত্ব তাহলে কি হবে, দূরত্ব দ্রুতি আর সময়ের গুণফল। বেগের ক্ষেত্রে দিক উল্লেখ থাকে, দূরত্বের ক্ষেত্রে দিক উল্লেখ নয়। যদি কোনো তরঙ্গের কম্পাঙ্কের দ্বিগুণ হয় তবে তার তরঙ্গ দৈর্ঘ্য কিরূপ হবে? এই জন্য আমাদের একটা ফর্মুলা ইউজ করি, ভি ইকুয়াল টু এন ল্যামডা। ভি মানে গতিবেগ, আর এন মানে হলো কম্পাঙ্ক শব্দের, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যদি কম্পাঙ্ক দ্বিগুণ হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তরঙ্গ দৈর্ঘ্য এখানে ল্যামডা, আমি আগে এখান থেকে লিখে নিতে পারি ল্যামডা ইকুয়াল টু ভি বাই এন। ঠিক আছে, ভি মানে বেগ আর এন মানে কম্পাঙ্ক। তাহলে এখন বলছে ফার্স্ট কন্ডিশন এটা একে থাক আমাদের। নেক্সট কন্ডিশনে কি বলছে, তরঙ্গের কম্পাঙ্ক দ্বিগুণ করা হলো, কম্পাঙ্কটাকে দ্বিগুণ করা হবে, তার মানে ভি
এটা হবে 2n। ক্লিয়ার? এখান থেকে আমি 1/2 আর v/n এর জায়গায় এটা নতুন নাম দিয়ে দিলাম। v/n মানে আমি জানি আবার কি ল্যামডা, তার মানে v/n এর জায়গায় আমি লিখতে পারি ল্যামডা, তার মানে λ1 = হাফ অফ ল্যামডা। তার মানে কি পূর্বের কত হলো, অর্ধেক হলো মূল তরঙ্গ দৈর্ঘ্যের, অপশন এ, এই যে অর্ধেক হাফ দিয়ে গুণ। নিচে ড্যাশ ঘ্রাণ সূচক হিসাবে ব্যবহার করা হয় ভ্যানিলা, ভ্যানিলাকে ঘ্রাণ সূচক হিসাবে ব্যবহার করা, ভ্যানিলা মানে কি অ্যাসিড ক্ষার বিক্রিয়া একটা সূচক হিসাবে ব্যবহার করা হয়। ভ্যানিলা যদি মনে কর অ্যাসিডে দেবে তখন গন্ধযুক্ত হবে, গন্ধযুক্ত যুক্ত, আর যদি ক্ষারে দেওয়া যায় সেটা তখন হবে গন্ধহীন, গন্ধহীন। এইভাবেই যে আমরা যেমন লিটমাস পেপার ব্যবহার করি, ফিনেপথলিন ব্যবহার করি, সেই টাইপের। যদি একটি লিপ দ্বারা কাজটি এত জুল হয় এবং এখানে একটি ধ্রুবক 200 নিউটন হয়, তাহলে লিপ দ্বারা আচ্ছাদিত দূরত্ব কত? তাহলে কার্য ইকুয়াল টু আমরা জানি বল ইনটু সরণ। ক্লিয়ার? তাহলে কার্যের মান দেওয়া রয়েছে 1000 জুল, তার মানে ডাব্লুর জায়গায় বসবে 1000, এফ হলো 200 নিউটন, আর আমাদের এখান থেকে বের করতে হবে এস এর মান। তাই এটা কাটাকাটি করো, তাহলে 5, তাহলে এস ইকুয়াল টু 5 মিটার, অপশন ডি। এমজিসি ম্যাগনেসিয়াম কার্বনেট এর 21 গ্রামে মোল ম্যাগনেসিয়াম কতটা থাকবে, কত মোল ম্যাগনেসিয়াম থাকবে এই যৌগটার মধ্যে, সেটাই আমাকে নির্ণয় করতে বলছে। এর জন্য ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর আমাকে বের করতে হবে। তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত? 24, ম্যাগনেসিয়াম 12, তার থেকে 2 দ্বিগুণ করে আনুমানিক 24। তাহলে সি এর কত হয়? 12 পারমাণবিক ভর। আর গেল সি। অক্সিজেনের তাহলে কত হবে? 3 আর 16, 3 16 48, অক্সিজেনের 16, একটা অনুজনের কি পারমাণবিক 16, আর 3টা জন 3 16 48। তাহলে আলটিমেটলি টোটালটা যোগ করলে আমাদের আণবিক ভর বেরোবে। টোটাল আণবিক ভর কত? 8 2 10 আর 4 14, হাতে হলো 1, 4 একে 5, 2 7 একে 8, এত গ্রাম। এটা হলো টোটাল আণবিক ভর, অণুর ভর, আণবিক ভর হলো এত গ্রাম। ক্লিয়ার? এখন বলছে 21 গ্রামে কত মোল থাকবে, তাহলে 84 গ্রামে থাকে কত? 84 গ্রাম আণবিক ভর, তার অর্থ 84 গ্রামের মধ্যে থাকবে হলো 1 মোল। তাহলে 1 এর মধ্যে থাকবে 1/84 মোল। আমাকে কার মধ্যে বের করতে বলছে? 21 এর মধ্যে কত, এই যে 21 গ্রামের মধ্যে কত, তাহলে গুণ করে দিলেই হবে এইভাবে। তাহলে এটাকে ইনটু 21 করে দাও, ইনটু 21, এত মোল। তাহলে কাটাকাটি করব আমরা 1/4, তাহলে অ্যান্সার হবে 1/4। তাহলে 1/4 মোল মানে ক্যালকুলেশন করলে দশমিকে 0.25 মোল, অপশন সি। নেক্সট, সপুষ্পক উদ্ভিদের প্রজনন অংশ ড্যাশে অবস্থিত। সপুষ্পক উদ্ভিদের প্রজনন অংশ ফুলের মধ্যে থাকে। উদ্ভিদের ফুল কি পুংগেশ্বর এবং গর্ভকেশর চক্র, পুংগেশ্বর পুং আর গর্ভকেশর মানে কি স্ত্রী। লেন্সের সূত্র কোনটি? লেন্সের সূত্র এখানে কোনটি নয়, লেন্সের সূত্র আমরা লিখি এটা হলো মিরর ফর্মুলা, দর্পণ। মিরর আর কিন্তু লেন্স আলাদা। আর লেন্স ফর্মুলা হলো 1/v - 1/u = 1/f। ভি মানে প্রতিবিম্বের দূরত্ব, ইউ মানে বস্তু, এফ মানে ফোকাসের দৈর্ঘ্য, ফোকাসের দূরত্ব। নেক্সট, কোন ধরনের প্রজনন আরো বেশি বৈচিত্র্য আনতে পারে? তাহলে সবচেয়ে বেশি বৈচিত্র্য থাকে অপশন বি, যৌন জননে। যৌন জননের ক্ষেত্রে কি হয়? দুটো গ্যামেটের মিলন হয়, তার ফলে একটা নতুন জীবের সৃষ্টি হয়, এটা হলো আমাদের যৌন জনন। অযৌন জননে ঠিক এরকম হয় না, অনুন্নত প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে এই জনন পরিলক্ষিত হয়। ঠিক আছে? আর পুনরুৎপাদন রিজেনারেশন প্রক্রিয়া এবং কোরাতগম, কোরাতগমের সাহায্যে যেমন হাইড্রা কোরাতগম পদ্ধতি অবলম্বন করে। হাইড্রা কোরাতগম মানে দেহের কোন একটা অংশ থেকে, মনে করো এটা হাইড্রা, হাইড্রা এটা কোর্সিকা, এই যে কোনো একটা এরকম অংশ রয়েছে দেহের কোনো অংশ, সেখান থেকে যদি আরেকটা হাইড্রা এখান থেকে সৃষ্টি হবে, সেই পদ্ধতি হলো কোরাতগম। আসলে বোঝা গেল রিজেনারেশন মানে কি? প্ল্যানেরিয়ার মধ্যে দেখতে পাওয়া যায় রিজেনারেশন, প্ল্যানেরিয়া। এই যে কোন একটা এরকম কোন একটা অংশ থেকে বিচ্ছিষ্ট হয়ে তৈরি হবে দেহের, সেটা হলো কি পুনরুৎপাদন। আর পুনরুৎপাদন কোরাতগম সবই কি অযৌন জননের অংশ।
নেক্সট, নিম্নলিখিত কোন অনুপাত ঘন নাইট্রিক অ্যাসিড এবং ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রিত অম্লরাজ প্রস্তুত করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 1:3 অনুপাতে মেশানো হয়। নাইট্রিক অ্যাসিড থাকে 1 অনুপাত এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে 3 অনুপাত। এই যে অ্যাকুয়া রিজিয়া, এর মধ্যে সোনা, প্লাটিনাম এরা দ্রবীভূত হয়। গোল্ড, প্লাটিনাম, FeCuSO4 এফ কি ধরনের বিক্রিয়া? দেখো Fe ছিল আর সিইউটা চলে গেল আর এফির সঙ্গে SO4টা যুক্ত হলো, তার মানে এই টাইপের বিক্রিয়াকে আমরা বলবো একটা, দেখো এফি ছিল এফির জায়গায় আর সিইউটা কি আউট হয়ে গেল, কিন্তু এফির সঙ্গে তখন আউট হয়ে গেল সিইউ, যুক্ত হলো আবার SO4, মানে প্রতিস্থাপন ঘটলো, একজন ছেড়ে দিল আরেকজন জায়গা দখল করলো, প্রতিস্থাপন বিক্রিয়া। সংযোজন মানে কি, যেমন হাইড্রোজেন আর অক্সিজেন যে দুটো যুক্ত হলো, যুক্ত হয়ে উৎপন্ন করবে জল, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় সংযোজন বিক্রিয়া। জলীয় বাষ্পায়নে নিচের কোনটি সংঘটিত হয়? সমস্ত তাপমাত্রায় জলীয় জলের বাষ্পায়ন হয়। বাষ্পায়ন মানে কি, কোনো একটা তরল রয়েছে, এই গামলার মধ্যে তরলের উপরিতল থেকে যে জলের বাষ্প হবে, বাষ্পে পরিণত উপরিতল থেকে জল, সেই ঘটনাকেই বলা হয় জলের বাষ্পায়ন। ক্লিয়ার? যেমন আমরা ঘরের মেঝে জল পড়লো, ফ্যান চালিয়ে দিই, সঙ্গে সঙ্গে জল গায়েব, এই যে প্রক্রিয়া। আমার ঘামে ঘেমে গেলাম, ফ্যানের তলে বসলাম, জল উবে গেল, এই যে প্রক্রিয়াটা উপরিতল থেকে, সেই প্রক্রিয়াটি হলো কি জলের বাষ্পায়ন। জলের বাষ্পায়ন যে কোনো তাপমাত্রাই হয়, সবসময় তাপমাত্রাটা কি কোনো ব্যাপার নয়, সেটা তাপমাত্রা বাড়ুক কমুক তার উপর কোনো ব্যাপার নয়, বাষ্পায়ন হতেই থাকে। ক্লিয়ার? তাই জলের বাষ্পায়ন কি কি বিষয়ের উপর নির্ভর করে এটাও জিজ্ঞেস করে। এই যে পাত্র নেওয়া হলো, পাত্রের উপরিতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, উপরিতলের ক্ষেত্রফল যদি বেশি হয় বাষ্পায়ন বেশি হবে, উপরিতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, উপরিতলের ক্ষেত্রফল যদি বেশি হয় বাষ্পায়নও বেশি হবে। তারপরে গেল, তারপরে মনে করো বাতাসের বেগ, যদি বাইরে থেকে বাতাসের বেগ বাড়ে, এই জন্য আমরা ভাত গরম রইলে সেটা ঠান্ডা করার জন্য ফ্যান চালিয়ে দিই, তাহলে বাতাসের বেগ বাড়লে পরেও বাষ্পায়ন বাড়ে, তাহলে বাতাসের বেগ বাড়লেও বাষ্পায়ন বাড়ে। তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে বাষ্পায়ন জলদি হয়। ক্লিয়ার? এগুলা বাষ্পায়ন কি কি বিষয়ের উপর নির্ভর করে। বাষ্পায়নের সঙ্গে অল্টারনেটিভ ঘটনা থাকে একটা স্ফুটন। ফুটন মানে কি, এই যে একটা পাত্রে তরল রয়েছে, তরলটাকে আমি হিট করব, তাহলে সমগ্র অংশ থেকে জল যখন বাষ্পে পরিণত হবে তখন সেটাকে বলি আমরা স্ফুটন। ক্লিয়ার? সমগ্র অংশ থেকে জল বাষ্পায়িত হবে। এর জন্য কি হবে, অণুগুলো তো একে অপরের সঙ্গে যুক্ত থাকে তরলের মধ্যে, তারপর এখানে হিট প্রদান করা হয়, আর হিট প্রদানের ফলে অণুগুলো বিচ্ছিন্ন হয়, তখন কি তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। তাহলে যখন স্ফুটনাঙ্কে পৌঁছায় তখন স্ফুটনাঙ্কে রিলেটেড কনসেপ্ট এসে গেছে, তখন যে উষ্ণতা জল পুড়ে সম্পূর্ণরূপে বাষ্প পরিণত হবে তাকে বলে স্ফুটনাঙ্ক, তখন কি আসলে স্ফুটনাঙ্কের কি এর উপর ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? তার মানে কি তাপমাত্রা এর সঙ্গে কাজ করছে, নিচে থেকে তাপমাত্রা যাবে, তারপরে কি জল ফুটে বাষ্প হয়ে কি তরল থেকে গ্যাসীয়তে পরিণত হবে। তার মানে তাপমাত্রার উপর কিন্তু স্ফুটন নির্ভর করে, আর স্ফুটন কি তরলের সমগ্র অংশ থেকে হয়। তাপমাত্রা কিন্তু এখানে সমস্ত যে কোনো তাপমাত্রা বেড়েছে, সমস্ত তাপমাত্রা বলা হয়েছে, নির্দিষ্ট তাপমাত্রার উপর ডিপেন্ড করে। নেক্সট, পৃথিবীতে একটি বস্তুর ভর 10 কেজি, পৃথিবীতে সেটির ওজন কত? এর জন্য ওজন বের করার ফর্মুলা কি, W = m/g। তাহলে ওজনের মান বের করতে বলছে, ভর হলো 10 কেজি, আর জি এর মান, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান এসআই পদ্ধতিতে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা অভিকর্ষ ত্বরণের মান এসআই পদ্ধতিতে, আর সিজিএস এ 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমি তো গুণ করে দিলাম, তো এখানে এখন আর মিটার পার সেকেন্ড স্কয়ার তো অভিকর্ষ ত্বরণের একক, তাহলে এখানে এখন একক কি হবে, ডাব্লিউ মানে কি বলের একক হবে, তার মানে এসআই পদ্ধতিতে নিউটন, ওজনের এসআই পদ্ধতিতে একক হলো নিউটন, আর সিজিএস পদ্ধতিতে ডাইন, গুণ করলে আমরা পাবো 98 নিউটন। তাহলে পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন 0, এটা মনে রাখবে, কেন্দ্রে কোন বস্তুর ওজন কি 0, কিন্তু ভর অপরিবর্তনশীল। আবার মেরুতে, পৃথিবীর যদি মেরুতে কোনো বস্তুকে নিয়ে যাওয়া যায় তার ওজন হবে ম্যাক্স, মানে সবচেয়ে বেশি। নিরক্ষরেখায় তুলনামূলক ওজন কম হয় মেরুর তুলনায়, নিরক্ষরেখায় কম মেরুর তুলনায়। ওজন মাপা হয় কোন এককে, নিউটন এককে। স্প্রিং তুলার সাহায্যে ওজন নির্ণয় করা হয়, সিজিএস পদ্ধতিতে ওজন একক, তাহলে এক ধরনের বল, তাহলে ডাইন হবে। নিচের কোন কৃমিটি এলফিন্টিসিস রোগের কারণ? এটা হবে আমাদের গোলকিমড়ি, গোলকিমড়ি নয়, গোদকিমড়ি, যাকে বলা হয় গোদ রোগ। গোদ রোগ কেন হয়, লিম্ফ চ্যানেল এফেক্টেড হয় আমাদের, লিম্ফ চ্যানেল। এর ফলে
পা হাতির পায়ের মতো ফুলে ওঠে, এই যে রোগ, এই ডিজিজ লিম্ফোসিট এফেক্টেড ফলে, তখন সেটাকে বলা হয় গোদ। এটা মেনলি কিউলেক্স মশার দ্বারা এই রোগের জীবাণু বাহিত হয়। কিউলেক্স। উইচেরিয়া ব্যাংক্রাফটি হলো এই রোগের জীবাণুর নাম, সেটা মনে রাখবে। তাহলে কিউলেক্স মশার সাহায্যে কোন রোগ ছড়ায়? গোদ রোগ। আর গোদ রোগের অপর নাম এলিফ্যান্ট ডিজিজ। কেন? এরপর লিম্ফোসিট এফেক্টে হয়, পা হাতির মতো ফুলে যায়, গোদ রোগ। কিউলেক্স। তাহলে ম্যালেরিয়া রোগ ছড়ায় অ্যানোফিলিস। 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 ম্যালেরিয়া। এডিস, ডেঙ্গু, জিকা। ডেঙ্গু, জিকা রোগ। নেক্সট, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোন শ্রেণী 17 নম্বরে অন্তর্ভুক্ত নয়? তাহলে 17 নম্বরে কে নয়? তার মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, কেপ্টন, যেটা 18 নম্বর শ্রেণীতে আছে, এটা নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, নিয়ন একটু আগে আলোচনা করলাম, আর্গন, কেপ্টন, জেনন, এরা নিষ্ক্রিয় গ্যাস। এরা কারোর সাথে বিক্রিয়া করবে না, এদের অষ্টক পূর্ণ থাকে, এই জন্য তো 18 নম্বরে কি শ্রেণীতে অবস্থান করে। ক্লিয়ার? আর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সবসময় 17 নং শ্রেণীতে থাকে। আর 17 নং শ্রেণী যে মৌল থাকে কি বলা হয়? হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল। এদের তড়িৎ, এদের মধ্যে হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে তড়িৎ বেশি কার? ফ্লোরিনের। নিম্নলিখিত কোন রশ্মি সূর্য দ্বারা নির্গত ক্ষতিকারক বিকিরণ? এটা হবে অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি বিকিরণ। অতিবেগুনি রশ্মি আমাদের ওজোন স্তর ভেদ করে কি কিছুটা চলে আসছে অনেক সময়, এবং কি ওজোন স্তর যদি বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বেশি পরিমাণে অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে চলে আসবে, এবং সাধারণ মানুষের স্কিনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে, তখন স্কিন ক্যান্সার। এই জন্য পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে। আর পরীক্ষা জিজ্ঞেস করতে পারে কোন ম্যাগনেটিক ওয়েভের, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বেশি আর কোনটা তরঙ্গ দৈর্ঘ্য কম। আর গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তরঙ্গ দৈর্ঘ্য কম সবচেয়ে। তরঙ্গ দৈর্ঘ্য কম হলে পরে এনার্জি কি হবে? বেশি হবে এনার্জি। তাহলে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? তরঙ্গ দৈর্ঘ্য বলছি বেশি, এটা হলো রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ। নিচের কোনটি বায়োফাইটা বা মশবর্গীয় উদ্ভিদের মধ্যে অন্তর্ভুক্ত নয়? অপশন সি কারা? এরা শৈবালের মধ্যে থাকে, অ্যালগি। এরা সালোক সংশ্লেষ করতে পারে, সবুজ অংশ দেখতে পাওয়া যায় এর দেহে, সালোক সংশ্লেষ। এদের দেহ মূল কাণ্ড পাতায় স্পষ্ট রূপে বিভক্ত নয়। মূল কাণ্ড পাতায় স্পষ্ট রূপে বিভক্ত নয়। স্পষ্ট রূপে বিভক্ত নয়। এগুলো বৈশিষ্ট্য মনে রাখবে, বিভক্ত নয়, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তারপরে আর এবার আমরা বলবো বায়োফাইটা সম্পর্কে একটু বলে নিই। বায়োফাইটা বা মস, মসকে বলা হয়, বায়োফাইটা বা মসকে বলা হয় উদ্ভিদ জগতের উভচর। উদ্ভিদ জগতের উভচর। এদের জননের সময় এদের জলের প্রয়োজন হয়, ওয়াটার দরকার জননের সময়, আর অন্য সময় স্থলে থাকে, এই জন্য এদেরকে বলা হয় উদ্ভিদ জগতের উভচর। নিচের কোনটি পারদের একটি আকরিক? সিনাবার হলো পারদের একটি আকরিক। হেমাটাইট হলো লোহার আকরিক। ম্যাগনেসিয়াম, তো ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেটিয়াইট হলো, ম্যাগনেটাইট যদি দেওয়া থাকতো তাহলে ম্যাগনেটাইট হলো লোহার আকরিক, আর বক্সাইট হলো অ্যালুমিনিয়াম এর আকরিক। মিনিয়াম। তাহলে আজকে ক্লাসে এই 30 খানা কোশ্চেন ছিল, আমি 30 খানা কোশ্চেন আলোচনা করলাম। যদি কোনো কোশ্চেন তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।